আচ্ছা, স্ক্রিন শেয়ার তো দেখা যাচ্ছে না। একটু কনফার্ম করেন স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন কিনা। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। বেশিক্ষণ ক্লাস নিব না, 50 মিনিটস এর মধ্যে ক্লাস হবে, সবাই একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, আজকে আমাদের প্রথম রাইটার যাকে আমরা পড়বো, আমাদের 38তম রাইটার বইয়ের, দেখেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এবং সুপ্তমান একটা রাইটার। ওনাকে আপনার রিটার্ন প্রিলি, হ্যাঁ, দুই জায়গাতেই হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখেন ওনার জন্ম হচ্ছে 1876 থেকে 1938 সাল পর্যন্ত জন্মমৃত্যু, কেমন? তো 1876 সালে উনি দেবানন্দপুর গ্রামে আপনার জন্মগ্রহণ করেন। এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। ঠিক আছে, যে কে কোন গ্রামে জন্মগ্রহণ করেন, গ্রামের নামটা একটু মাথায় রাখবেন, দেবানন্দপুর গ্রামে। ঠিক আছে, দেবানন্দপুরে। যাই হোক, তিনি হচ্ছেন, তার অভিধা হচ্ছে অপরাজয় কথাশিল্পী, অমর কথাশিল্পী। আর ওনার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। ঠিক আছে, এটা পরীক্ষা অনেকবার আসছে, অনিলা দেবী। শরতের আপনার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। তিনি মূলত ঔপন্যাসিক, সাহিত্য সাধনা ছাড়াও তিনি ছিলেন রাজনীতি করতেন। তার প্রথম রচিত আপনার মুদ্রিত রচনা হচ্ছে মন্দির। এটা পরীক্ষায় আসে, কেমন? মন্দির মন্দির হচ্ছে ওনার আপনার প্রথম মুদ্রিত রচনা হচ্ছে মন্দির। আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে বড়দিদি। ঠিক আছে, মন্দির রচনার জন্য তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন। এটা পরীক্ষা একবার আসছে যে কোন রচনার জন্য তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে মন্দিরের জন্য তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন। আর বড়দিদি তার প্রথম উপন্যাস, বড়দিদি হচ্ছে তার প্রথম উপন্যাস। তিনি উপন্যাস লেখার জন্য খ্যাতি লাভ করেন। আর ওনার উপন্যাসে হচ্ছে নারীদের আপনার এই দুঃখ, বঞ্চনা, দুঃখ, কষ্ট, এসব হচ্ছে ওনার একটা বড় একটা ক্ষেত্র জুড়ে থাকে আর কি। এছাড়া আপনার হচ্ছে 1936 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। এটা পরীক্ষা একবার আসছে, ডিলিট। ঠিক আছে, 1936 সালে, সরি 1936 সালে। আর হচ্ছে এই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর লাভ করেন। ঠিক আছে। আচ্ছা, 1936 সালে একটা বই প্রকাশিত হয়, বিখ্যাত একটা উপন্যাস, বলেন তো নাম কি? এনিওয়ান? পদ্মা নদীর মাঝি কত সালে প্রকাশিত হয়? পদ্মা নদীর মাঝি 1936। ঠিক আছে, এটা লিখে রাখেন আপনারা যারা পারতেছেন না। এগুলো কিন্তু হচ্ছে ডিরেক্ট মুখস্থ করতে পারবেন না। মানে তখন যখন হচ্ছে আপনি অনেকে মনে করেন যখন হচ্ছে মানিক পড়তে যাব তখন মুখস্থ করে ফেলবো, এটা হবে না। কারণ আপনার হচ্ছেন এত বেশি পড়া যে আপনি ওইভাবে আসলে মুখস্থ রাখতে পারবেন না। ঠিক আছে, তো যখন যেটা পড়াবো তখন সেটা মুখস্থ করে ফেলবেন, তখন দেখবেন পড়াটা আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 1936 সালে হচ্ছে কোনটা, আপনার পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝিটা অ্যাটলিস্ট আমরা সবাই পড়ে আসছি। ঠিক আছে, তাহলে পদ্মা নদীর মাঝিটা হচ্ছে 1936 সালে প্রকাশিত, 1936 সালে প্রকাশিত হয়, কেমন? দেখেন, যখন পদ্মা নদীর মাঝে প্রকাশিত হয় তখন আপনার ঢাকা ভার্সিটি থেকে আপনার হচ্ছে রবীন্দ্রনাথ এবং শরৎকে কি করা হয়, গিফট দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা। তো উপন্যাস, উনি যেহেতু উপন্যাসিক, ওনার উপন্যাসগুলো মূলত পরীক্ষায় বেশি আসবে। দেখেন ওনার উপন্যাসগুলো একদম সহজ এবং প্রায় সবগুলোই পরীক্ষা আসে। এর একটা মানে পড়ার, বেশি পড়া আর কি, বাট ওই সহজ হওয়াতে সমস্যা হয় না। দেখেন বড় দিদি, শ্রীকান্ত যে শরতের, এটা তো আমরা অর্থ জানি। ঠিক না, শ্রীকান্ত একটা বিখ্যাত, এটা অনেকে পড়ে আসছেন। তারপর চরিত্রহীন, ঠিক আছে, চরিত্রহীন, গৃহদাহ, এগুলা আসলে নাম দেখলে আপনি মাথায় রাখতে পারবেন যে এটা শরৎই লিখছে, কেমন? তার পল্লী সমাজ, দেবদাস তুমি কত বছর বয়সে লিখছে বলেন তো? দেবদাস যখন লিখে তখন শরতের বয়স কত ছিল? দেখছেন, আপনারা পারতেছেন না কিন্তু, এগুলো কিন্তু সবগুলো ইয়ার কোশ্চেন। ঠিক আছে, দেবদাসের বয়স ছিল 25। ঠিক আছে, 25 বছর বয়সে উনি দেবদাস বইটা লেখেন আর কি। আপনারা একটু পড়াশোনা বাড়ান, এই 20 দিন পর পরীক্ষা, এখন এগুলো পারতেছেন না। দেখেন তারপরে শুভদার শেষ প্রশ্ন। ঠিক আছে, শেষ প্রশ্ন, দেনা পাওনা, দেনা পাওনা, শেষের পরিচয়। তাহলে শেষ প্রশ্ন, শেষের পরিচয়, কেমন? বিরাজ বউ,
পথের দাবি, তারপর নিষ্কৃতি, এই কয়েকটা বৈকণ্ঠ উইলে পড়তে পারেন, এই কয়েকটা পড়লে হবে। তাহলে আমরা উপন্যাসের মধ্যে পাচ্ছি হচ্ছে বড় দিদিকে, ঠিক আছে? এই যে বড় দিদির, আচ্ছা ওটা পরে দেখাবো। তাহলে বড় দিদির শ্রীকান্ত, শ্রীকান্ত তো বাংলা সাহিত্যে অন্যতম মানে একটা শ্রেষ্ঠ উপন্যাস। তাহলে বড় দিদির শ্রীকান্ত চরিত্রহীন, বড় দিদির শ্রীকান্ত চরিত্রহীন। গৃহদাহ, গৃহদাহ পল্লী সমাজ, গৃহদাহ পল্লী সমাজ শেষের কবিতা, ঠিক আছে? গৃহদাহ পল্লী সমাজ শেষের কবিতা। দেশ দেবদাসকে পড়ছেন আপনারা? বই আকারে কেউ পড়ছেন? মানে একাডেমির বাইরে বই পড়েন না অনেকে? কেউ পড়া নাই? আমাকে শুনতে পাচ্ছেন তো নাকি? শোনা যাচ্ছে তো আমাকে? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শোনা যাচ্ছে। আপনারা কথা বলেন না কেন? চুপ করে আছেন, 5-7 বার ডাকতেছি। এটা ফার্স্ট রেসপন্স করতে হবে তো, এইভাবে রেসপন্সলেস থাকলে আসলে ক্লাস নিয়ে মজা পাচ্ছেন আপনাদের। ঠিক আছে, কথা বলবেন যখন কথা বলতেছি, মানে ক্লাসের সময় অন্য কাজ করবেন না, লাইক মুভি দেখতেছেন বা অন্য কাজ করতেছেন, বাসার কাজ করতেছেন, ক্লাস অন করে রাখছেন। ঠিক আছে, এরকম করলে ক্লাস করা হবে না, ঠিক আছে? একদম আপনার মোবাইল বা যেভাবে ক্লাস করেন সামনে রেখে খাতা সহ বসবেন। ঠিক আছে, আপনারা দেখা যাবে শুধু ক্লাসই করতেছেন বাট কোথাও চান্স পাচ্ছেন না, কেমন? তাহলে দেখেন উপন্যাস হচ্ছে বড়দিদির শ্রীকান্ত চরিত্রহীন গৃহদাহ, ঠিক আছে? বড়দিদির শ্রীকান্ত চরিত্রহীন গৃহদাহ। তারপর হচ্ছে পল্লী সমাজ দেবদাস, ঠিক আছে? দেবদাস আশা করি অনেকে পড়ছেন, না পড়লেও এটা পড়ে রাখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার দত্তা, শেষ প্রশ্ন শেষের পরিচয়, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ শেষ, আপনার শেষের কবিতা, শেষ প্রশ্ন, শেষের পরিচয়, এই শেষ নিয়ে যতগুলো আছে সবগুলো পরীক্ষা চলে আসে আর কি, ঠিক আছে? তাহলে শেষ প্রশ্ন শেষের পরিচয় এই দুটো হচ্ছে শরতের মাথায় রাখবো, ঠিক আছে? শেষের পরিচয়, শেষ প্রশ্ন। তারপর দেনা পাওনা, ঠিক আছে? দেনা পাওনা, নিষ্কৃতি, নিষ্কৃতি, বিরাজ বউ, পথের দাবি। এগুলো শরতের, এগুলো নিয়ে আসলে ঝামেলা হয় না খুব একটা, কারণ শরৎ এগুলো বুঝে যায় যে এটা শরৎ লিখছে, ঠিক আছে? তারপরে দেখুন ছোট গল্প হচ্ছে মন্দির, ওই যে যেটা যেন কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে? মন্দির, রামের সুমতি, বিন্দুর, আপনার হচ্ছে বিন্দুর ছেলে, ঠিক আছে? এটাও আপনার হচ্ছে পরীক্ষা এখনো আসে নাই বাট আমার মনে হচ্ছে চলে আসতে পারে। রামের সুমতি, বিন্দুর ছেলে, ঠিক আছে? বিন্দুর ছেলে। আর হচ্ছে আপনার ওনার মহেশ, মহেশ তো আমরা পড়ছি, আমাদের একাডেমিতে ছিল। তারপর বিলাসী আমরা পড়ে আসছি, বিলাসীর ক্যারেক্টারের নাম মনে আছে? বন্ধ দেখি, স্কুলে পড়ে আসার কথা, কলেজে। মৃত্যুঞ্জয় ছিল না? ওই যে তারা হচ্ছে আপনার মানে অন্য জাতের মেয়ের, আপনার ওই যে হাতে ভাত খায় এই জন্য হচ্ছে ওকে সমাজচ্যুত করে, ঠিক আছে? বিলাসী, তারপর ছবি, তারপর এই কয়েকটা পড়লে হবে, ঠিক আছে? নাটক হচ্ছে ষোড়শী বিজয়া। আর প্রবন্ধ হচ্ছে নারীর মূল্য, এটা পরীক্ষা আছে, নারীর মূল্য, ঠিক আছে? নারীর মূল্য, নারীর মূল্য। তাহলে আমরা আপনার ছোট গল্পগুলো দেখে আসি। মন্দির, রামের সুমতি, মেজদিদিটা পরীক্ষায় আসে। অ্যাকচুয়ালি এটা এইভাবে পরীক্ষায় আসে যে নিচের কোনটা উপন্যাস। আমরা মেজদিদি আর বড় দিদি নিয়ে প্যাচ লেগে যায়। শোনেন, বড় দিদি মানে তো বড়, ঠিক আছে? তার স্টোরিও বেশি হবে, ঠিক না? সেই তো আগে জন্মাইছে, এই জন্য বড় দিদি হচ্ছে আমাদের জন্য কি, ঠিক আছে? বড় দিদি হচ্ছে আমাদের জন্য উপন্যাস, ঠিক আছে? আর মেজো দিদি হচ্ছে যেহেতু ছোট, তাহলে উনি হচ্ছে আমাদের জন্য ছোট গল্প, এভাবে পড়বো আমরা, তাহলে আমার আর প্যাচ লাগবে না। কারণ বাসায় পড়লে তো পারবেনি, কিন্তু পরীক্ষার হলে কিন্তু প্যাচ লেগে যায় কে কোনটা কি কোনটা, ঠিক আছে? যাই হোক, দেখেন বড় দিদি শ্রীকান্ত চরিত্রহীন, পল্লী সমাজ দেবদাস, শেষ প্রশ্ন শেষের পরিচয়, দেনা পাওনা, বিরাজবহুল, পথের দাবি, নিষ্কৃতি, এগুলো হচ্ছে উপন্যাস। আচ্ছা, দেনা পাওনা নামে একটা ছোট গল্প আছে, বলেন তো কার? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। ওকে, থ্যাংক ইউ আপু। এটা কিন্তু ধরেন আমি একবার পরীক্ষা দিতে গেলাম, কোন একটা পরীক্ষায় বিড়া বা ব্যবসা, ওইখানে চলে আসছে, ঠিক আছে? যে আপনার দেনা পাওনা কার ছোট গল্প। আমার ফ্রেন্ড আমি পরীক্ষা দিচ্ছিলাম, সে দাগায় দিচ্ছে কি শরৎ, ঠিক আছে? কারণ আমরা শরতের ক্ষেত্রে এটা বেশি করে পড়ি। ওকে, দেখেন 1923 সালে বইটা লিখছে। 23 সালে নোবেল পুরস্কার কে পাইছে বলেন তো? লিটারেচারে, ইংলিশ লিটে।
ডাব্লিউবি ইয়ার্স, এটা পরীক্ষা আসছে একবার। ডাব্লিউবি ইয়ার্স, ডাব্লিউবি ইয়ার্স এর গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে কি বলুন তো, এই যে আমাদের রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কার পাইছে সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডাব্লিউবি ইয়ার্স। কেন? কারণ উনি হচ্ছেন বইটাকে ট্রান্সলেট করে ইংলিশে নিয়ে আসছে। ইংলিশে ট্রান্সলেট না করলে আপনি নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন তাও তো এআইটি আসছে, করা যায়, এবার আগে তো সম্ভবই ছিল না আর কি, ঠিক আছে। সো ওই আপনার রবীন্দ্রনাথ নোবেল পাইছে হচ্ছে আপনার 1913, ঠিক আছে। আর তার 10 বছর পরে আপনি যদি 10 বছর যোগ করেন 1923, তখন নোবেল পাইছে হচ্ছে কি ডাব্লিউবি ইয়ার্স। ওকে, এটা খেয়াল রাখবেন, এটা পরীক্ষায় আসে। তো ছোট গল্প গেল, আমাদের নাটক গেল, প্রবন্ধ গেল। নাটক আপনার খুব একটা আসে না। এবার দেখি আমরা ডিটেলস একটু যাই। দেখেন বড় দিদি, বড় দিদি হচ্ছে তার প্রকাশিত প্রথম উপন্যাস। কেমন? তার প্রকাশিত প্রথম উপন্যাস বড় দিদি ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আর আপনার এখানে আপনার মাধবীর নাম হচ্ছে বড় দিদি, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। এই যে বড় দিদি যে আপনি বলতেছেন, এই ক্যারেক্টারটার মেইন নাম হচ্ছে মাধবী। মাধবী নামটা সুন্দর না, মাধবী? আচ্ছা দেখেন, মাধবী সুরেন্দ্রনাথ প্রমীলা, তাহলে মাধবী সুরেন্দ্রনাথ প্রমীলা। এই যে দেখেন এই নাটক, এই উপন্যাসে, এই যে আপনার বড় দিদি উপন্যাসে সুরেন্দ্রনাথ মারা যান, এটা আমাদের লাগবে না। আর শরৎচন্দ্রের আরেকটা ছদ্মনাম সুরেন্দ্রনাথ, এটা পড়তে পারেন আপনারা, ঠিক আছে। শরৎচন্দ্রের আরেকটা ছদ্মনাম হচ্ছে সুরেন্দ্রনাথ, ঠিক আছে। অনিলা দেবীও আছে, সুরেন্দ্রনাথ, দুইটা ছদ্মনাম আর কি, ঠিক আছে। তো একটু খেয়াল রাখবেন যে আগে যখন কেউ ছদ্মনাম চুজ করতো, তখন সে চুজ করতো তার নিজের নামের প্রথম অক্ষর কোনটা, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে এমিলি ব্রন্তে, ওনার ছদ্মনাম কি বলেন তো? গত ক্লাসে দেখাইলাম না ইংলিশ লিটে। সাদিয়া প্রশ্ন আছে, বলেন এমিলি ব্রন্টের আপনার ছদ্মনাম কি? আচ্ছা, ওনার ছদ্মনাম হচ্ছে, হ্যাঁ বলেন। হ্যাঁ, এলিস বিল, ঠিক আছে। তাহলে দেখেন একটু খেয়াল রাখবেন, ওই যে এলিস ই দিয়ে শুরু হয়, ব্রন্তে বি দিয়ে শুরু হয়। ওনার আপনার ছদ্মনামেরও দুইটা পার্ট থেকে, প্রথম পার্টটা শুরু হয় ই দিয়ে, আর আর পরের পার্টটা শুরু হয় বি দিয়ে, ঠিক আছে। আপনি যদি একটু এইগুলো খেয়াল রেখে পড়েন, তখন দেখবেন হচ্ছে ভাই আপনার মানে পরীক্ষা হলে একদম ইজি আপনার জন্য। তারপরে সুরেন্দ্রনাথ পড়তে থাকলে হুট করে মাথায় নাও আসতে পারে। আপনি দেখেন শরৎ, যদিও তালবর্ষ বাট উচ্চারণ স, তাহলে শরৎচন্দ্র সুরেন্দ্রনাথ, তাহলে দেখবেন আর প্যাস লাগতেছে না, পরীক্ষা হলে হুট করে দেখলে মাথায় চলে আসবে। টেকনিক্যালি পড়া লাগবে, ঠিক আছে। এরপরে দেখেন বিরাজ বউ, ঠিক আছে। বিরাজ বউ অত বেশি ইম্পর্টেন্ট না। পল্লী সমাজ দেখেন, রমা রমেশ, এটা পরীক্ষা আছে, ঠিক আছে। পল্লী সমাজ হচ্ছে রমা রমেশ, 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 ঠিক আছে। পল্লী সমাজ হচ্ছে রমা রমেশ, পল্লী সমাজ হচ্ছে রমা রমেশ, পল্লী সমাজ হচ্ছে রমা রমেশ, পল্লী সমাজ নব রমেশ, ঠিক আছে। পল্লী সমাজ হচ্ছে রমা রমেশ, 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 পল্লী সমাজ হচ্ছে কি রমা রমেশ, পল্লী সমাজ হচ্ছে রমা রমেশ, পল্লী সমাজ হচ্ছে রমা রমেশ, পল্লী সমাজ হচ্ছে রমা রমেশ, ঠিক আছে। পল্লী সমাজ হচ্ছে রমা রমেশ, পল্লী সমাজ হচ্ছে রমা রমেশ, কেমন? এটা পরীক্ষা আসে যে পল্লী সমাজের ক্যারেক্টার কোনটা, বা রমা রমেশ কিসের ক্যারেক্টার, ঠিক আছে। রমা রমেশ বেনিবাদে পড়লে পড়তে পারেন, নামটা সুন্দর আছে। নিষ্কৃতি হচ্ছে ঘর ভাঙা নামে যমুনায় প্রথম প্রকাশিত হয়, ঠিক আছে। তাহলে বলতে দেখি যমুনা নদী কত সালে উৎপত্তি লাভ করে? 1787। 1727 সালে, ঠিক আছে, ওই ভূমিকম্পের ফলে। তাহলে ভূমিকম্পের আপনার মাত্রা কত ছিল? 8.7। ওকে, তাহলে বলেন তো কোন নদী থেকে উৎপত্তি লাভ করে যমুনা, কোন নদীতে পতিত হয়? ব্রহ্মপুত্র থেকে উৎপত্তি হয়ে পদ্মাতে। পদ্মাতে যায়, ঠিক আছে। তাহলে দেখেন আপনি যখন হচ্ছেন ওই যদি ভুলে যান আর কি, ওই আমি ক্লাসটার রেকর্ড আপলোড করে দিচ্ছি। ওকে, সো আপনার রেকর্ডটা দেখে ফেলে দেখবেন হচ্ছে আর কি ঝামেলা মিটে যাচ্ছে। ওটা একদম ইজি না, নদী কিন্তু একদম সহজ। আর হচ্ছে সালতাম আমি একটা আপলোড দিল, ওটার একটা ভিডিও করব। আমি নিজেও একটা কি পারচেস করে নিয়ে আসছি। ওইখানে দেখেন নদী নিয়ে কিন্তু অনেক ভালো ডেটা দিছে আর কি, নদী কমিশনের রিপোর্ট সহ। হ্যাঁ, সালতাম এটা অবশ্যই পড়া ট্রাই করেন। আর এটা পরীক্ষার জন্য রেখে দিয়ে না, আপনাদের সময় কম তো। সো যখনই যেটা পান পড়তে থাকবেন, কখন কি আসে বুঝে যায় না আর কি। আরো 2 মাস টাইম থাকলে আপনি হয়তো প্ল্যান করে পড়তে পারবেন, প্ল্যানের কিছু নেই।
তাহলে মনে হয় একটা পরীক্ষা আসে। আচ্ছা এখন শোনাচ্ছে, মাঝখানে একটু রিলোড হচ্ছিল আমার, দাঁড়ান মোবাইল ডেটায় আসে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার একটু সম্ভবত নেটওয়ার্ক একটু ফল করে গেছে মাঝখানে। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিন শেয়ার অফ হয়ে গিয়েছে না? আচ্ছা আমার নেটওয়ার্ক ফল করে গেছে, তো এখন দিচ্ছি আবার। আচ্ছা স্ক্রিন শেয়ার আবার হচ্ছে, থ্যাংক ইউ। দেখেন এই যে আমাদের শ্রীকান্ত হচ্ছে আত্মচরিত উপন্যাস, তার শ্রেষ্ঠ উপন্যাস, এটা 4টা খণ্ডে বিভক্ত, এগুলো আমাদের লাগবে অত ডিটেইলড। তারপর এই উপন্যাসের প্রথম খণ্ডের লেখক শ্রীকান্ত শর্মা ছদ্মনাম ব্যবহার করেন, এটা পরীক্ষায় আসে। তাহলে ওনার 3টা ছদ্মনাম পাইছি আমরা, বলেন তো কি কি? প্রথমে হচ্ছে অনিলা দেবী, সুরেন্দ্রনাথ, 3 নাম্বারটা হচ্ছে শ্রীকান্ত শর্মা। 3টা ছদ্মনাম পাইছি আমরা শরতের, ঠিক আছে? তো দেখেন ইন্দ্রনাথ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে? এই শ্রীকান্তের একটা ক্যারেক্টার হচ্ছে ইন্দ্রনাথ, সেই ক্যারেক্টারটা হচ্ছে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র, কেমন? তা অন্য চরিত্রগুলো হচ্ছে রাজলক্ষ্মী, শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অভয়া। এই রাজলক্ষ্মীটা ঘুরে ফিরে সব পরীক্ষায় আসে, সিনিয়র অফিসার বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, বিসিএস বলেন। রাজলক্ষ্মী খুবই একটা ফেমাস ক্যারেক্টার, রাজলক্ষ্মী। ওকে, তো দেখেন এটা কিন্তু ইজি, এখানে আর তেমন কিছু নাই। দেবদাস তো আপনারা জানেন, এটা হচ্ছে দেবদাস পার্বতী চন্দ্রমুখী, মুভিও দেখে বলছেন অনেকে, ঠিক না? ঐশ্বরিয়া আর হচ্ছে আহ, কি জানো, শাহরুখ খানের, ঠিক না? যদিও আমার হচ্ছে আপনার দেবদাসে পার্বতীর চেয়ে চন্দ্রমুখীকে বেশি ভালো লাগছে। এরপর চরিত্রহীন দেখেন সতী সাবিত্রী, ঠিক আছে? এটা মনে রাখার জন্য নিচ্ছি। সতী, সতী বলতে আমরা বুঝি যিনি হচ্ছেন একদম আহ মানে একদম বলা যায় হচ্ছে, মানে সতী মানে তো আমরা জানি, ঠিক আছে? তো দেখেন চরিত্রহীনের সাথে সতী, এই ব্যাপারটা হচ্ছে কি আপনার আপনার উল্টা শব্দ না, উল্টা মিনিং নিয়ে আসে না। এই জন্য এটা মনে রাখা সহজ, এবার উল্টা মিনিং হিসেবে মাথায় রাখবেন। চরিত্রহীন হচ্ছে সতী সাবিত্রী, সতী সাবিত্রী হচ্ছে চরিত্রহীন, ঠিক আছে? সতী সাবিত্রী হচ্ছে চরিত্রহীন, সতী সাবিত্রী হচ্ছে কি চরিত্রহীন, সতী সাবিত্রী চরিত্রহীন। ওকে, তারপর দেখেন দেনা পাওনা পড়তে পারেন, হচ্ছে দেনা পাওনা থেকে মূলত হচ্ছে আপনার ষোড়শী নাটকটা হচ্ছে নাটকের রূপ, নাট্যরূপ হচ্ছে দেনা পাওনার। ষোড়শী নাটকটা হচ্ছে দেনা পাওনার নাট্যরূপ, ঠিক আছে? আর পথের দাবি হচ্ছে রাজনৈতিক উপন্যাস, বুঝতেই পারতেছেন নাম দেখে বুঝে যাচ্ছে, পথের দাবি, একটা দাবি আছে, স্লোগান হচ্ছে এখানে, ঠিক আছে? এখানে ক্যারেক্টার হচ্ছে সব্য আর ভারতী, ভারতীকে লিখে রাখতে পারেন খাতায়, ঠিক আছে? সব্যসাচী আর ভারতী, ভারতী হচ্ছে একটা কি মেয়ে। তো আপনার সব্যসাচী হচ্ছে আপনার ডাক্তার, এবং উনি সম্ভবত ডাক্তার, একটু চেক দিয়ে ইনফরমেশনটা। আর উনি তাকে বিপ্লবী, তো সবকিছুতে বিদ্রোহ করতে হচ্ছে সব্যসাচী, আর ভারতীয় হচ্ছে ওনাকে আটকায়, আটকায় না মানে বলে আর কি সাবধানে দেখে শুনে, মেয়েরা যেরকম হয় আর কি, হ্যাঁ একটু একটু সাবধানে, বা আপনার কাছের জনের প্রতি একটু আপনার হচ্ছেন সচেতন করার ট্রাই করে আর কি, ঠিক আছে? তো সব্যসাচী বলে হচ্ছে আমি বিপ্লবী, ঠিক আছে? এটা একটা লাইন, এটা এটা পরীক্ষা আসে মাঝে মধ্যে, আমি বিপ্লবী কোন উপন্যাসে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পথের দাবি। তখন ভারতী বলে আর কি যে না হ্যাঁ ঠিক আছে, আমাদের আরো সচেতন হওয়া উচিত, বা আরো টেকনিক্যালি আগানো উচিত। শেষ প্রশ্ন, শেষের পরিচয় আমার মৃত্যুর পরে প্রকাশিত হয়। এছাড়া ছোট গল্পের মধ্যে 2টা আছে, হচ্ছে রামের সুমতি এবং বিন্দুর ছেলে। রামের সুমতি বিন্দুর ছেলে, ঠিক আছে? রামের সুমতি বিন্দুর ছেলে। আর মেজদিতে হচ্ছে আপনার হেমাঙ্গিনী কাদম্বিনী, ঠিক আছে? তাহলে কাদম্বিনী অর্থ কি বলেন তো? কাদম্বিনী শব্দের অর্থ কি? বুঝি নাই। ইয়া ওই জ্যোৎস্না ওরকম কিছু।
কাদম্বিনী তো মেঘ না? চাঁদের আলো। হ্যাঁ, চাঁদের আলো। চাঁদের আলো কি আছে একটু দেখেন তো। যাই হোক, কাদম্বিনী তো মেঘও আছে, ঠিক আছে। তাহলে দেখেন, এরপর মহাশ তো আমরা জানি যে গফুর আমেনা, এটা তো আমরা পড়ে আসছি। গফুর আমেনা, এখানে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে গফুর। বিলাসিতে হচ্ছে মৃত্যুঞ্জয় ন্যাড়া বিলাসী, এটা তো পড়ছিলাম না আমরা ছোটবেলায়। ওই যে আপনার হচ্ছে সাপে কামড় দেয়, ঠিক আছে। পরে হচ্ছে আপনার বিলাসী থাকে হচ্ছে আপনার ওই যে সাপ ধরে যারা আর কি, সাপুরে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নারীর মূল্য, এটা অনিলা দেবী ছদ্মনামে লিখেন আর কি। ওনার বড় বোনের নাম ছিল অনিলা দেবী, ঠিক আছে। মানে সত্যি সত্যি শরতের বড় বোনের নাম ছিল অনিলা দেবী। তো উনি যখন নারীর মূল্য লিখে তখন হচ্ছে অনিলা দেবী ছদ্মনামটা ব্যবহার করে আর কি, ঠিক আছে। তাহলে দেখেন, শরৎ খুব বেশি গুরুত্বপূর্ণ হইলো বাই 2 পেজ, less than 2 পেজ, ঠিক আছে। খুব বেশি পড়া যায় এমন না, কিন্তু গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে। আপনি যখন মাইকেল পড়বেন, রবীন্দ্রনাথ পড়বেন, তখন 5-10 পেজ পড়া লাগতেছে আমাদের। শরৎ তার চেয়ে ছোট এবং আসে প্রচুর, ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। এবার দেখেন ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, আপনি স্কিপ করে চলে যেতে পারেন, এগুলো পড়া লাগবে না। তাও যদি পড়তে পারেন, ঠিক আছে। আলিবাবা ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ, এটা কিভাবে পড়বেন দেখেন। ক্ষীর, ক্ষীর মানে কি? দুধের ক্ষীর তৈরি করে না, আমরা চাই না, ক্ষীর পছন্দ করি না অনেকে। তা আলিবাবা হচ্ছে ক্ষীর পছন্দ করে, ঠিক আছে। তাহলে হচ্ছে আলিবাবা হচ্ছে ক্ষীরোদ, আলিবাবা কি পছন্দ করে? ক্ষীর পছন্দ করে, ঠিক আছে। শেষ, এবার পড়তে পারেন। শচীন্দ্রনাথ সেনগুপ্ত পড়া লাগবে না, ঠিক আছে। ইয়াকুব আলী চৌধুরীও একটা পড়তে পারি আমরা, সেটা মানব মুকুট, এটা পড়লে আর কিছু পড়া লাগবে না এখানে, ঠিক আছে। তাহলে ইয়াকুব আলী হচ্ছে কি মানব মুকুট, এটা আমরা পড়তে পারি, মানব মুকুট, ঠিক আছে। মানে মানুষের মুকুট চাচ্ছে আর কি উনি। তাহলে আমরা বলতে গেলে তো ইয়াকুব, ইয়াকুব আলী চৌধুরী হচ্ছে কি মানব মুকুট, ইয়াকুব আলী চৌধুরী হচ্ছে মানব মুকুট, ইয়াকুব আলী চৌধুরী হচ্ছে মানব মুকুট, ঠিক আছে। মানব মুকুট, এটা এভাবে পড়তে পারেন। আমাদের ইয়াকুব আলাইহিস সালাম যে নবী ছিলেন না, আপনারা কি জানেন? হ্যাঁ, উনি কিন্তু আমাদের একজন বিখ্যাত নবী ছিলেন আর কি। এই উনি সম্ভবত আপনার ইউসুফ আলাইহিস সালামের কিছু হন আর কি, আমি ভুলে গেছি। এই আপনার একটা টিভি সিরিজ আছে, বাবা। আচ্ছা, আমি একটা সিরিজ দেখতেছিলাম আপনার ইউসুফ আলাইহিস সালাম নিয়ে, ইউটিউবে, টার্কিশ। ওইখানে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন আর কি। যাক, দেখেন এটা পড়তে পারেন। ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছে উনি খুবই শক্তিবান একজন নবী ছিলেন। উনি হচ্ছে মানব মুকুট, ঠিক আছে। মানুষের জন্য অন্যতম মানে দিক প্রদর্শক ছিলেন আর কি, মানব মুকুট। তাহলে ইয়াকুব আলী হচ্ছে মানব মুকুট, ঠিক আছে। ইয়াকুব আলী হচ্ছে মানব মুকুট, ইয়াকুব আলী হচ্ছে মানব মুকুট, ঠিক আছে। ওকে, ইয়াকুব আলী হচ্ছে মানব মুকুট, 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 ঠিক আছে। ইয়াকুব আলী হচ্ছে মানব মুকুট, ইয়াকুব আলী হচ্ছে মানব মুকুট, ইয়াকুব আলী হচ্ছে মানব মুকুট, ঠিক আছে। ইয়াকুব আলী হচ্ছে মানব মুকুট, ইয়াকুব আলী হচ্ছে মানব মুকুট, ইয়াকুব আলী হচ্ছে মানব মুকুট, পারবেন না? এবার দেখেন আপনার লুৎফর রহমান, লুৎফর রহমান হচ্ছে কি জানেন? লুৎফর রহমান হচ্ছে সব জীবন জীবন জীবন, ঠিক আছে। সব জীবন জীবন জীবন, ঠিক আছে, সব জীবন জীবন জীবন। তাহলে দেখেন ওরা হচ্ছে উন্নত জীবন মানব জীবন মহৎ জীবন, ঠিক আছে। উন্নত জীবন মানব জীবন, উন্নত জীবন মানব জীবন মহৎ জীবন, উন্নত জীবন মানব জীবন মহৎ জীবন, ঠিক আছে। উন্নত জীবন মানব জীবন মহৎ জীবন, উন্নত জীবন মানব জীবন মহৎ জীবন, সত্য জীবন ধর্ম জীবন যুবক জীবন, মানে সব জীবনগুলো হচ্ছে কার, ঠিক আছে। সব জীবনগুলো হচ্ছে আপনার মোহাম্মদ লুৎফর রহমান। আমরা বই পড়ে খুব একটা মজা পাই না আর কি, মানে একটু মানে ওই কি বলে এটাকে, আহ উপদেশমূলক বই আর কি। যাই হোক, দেখেন ওনার 2টা জীবন বাদে আর কি, একটা হচ্ছে আপনার যাপিত জীবন, একটা লিখে সেলিনা, ঠিক আছে। সব জীবন পড়তে গিয়ে আবার সব জীবনে ওনাকে দিলে হবে না, ঠিক আছে। যাপিত জীবন সেলিনা, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। যাপিত জীবন হচ্ছে সেলিনা, যাপিত জীবন হচ্ছে সেলিনা, যাপিত জীবন হচ্ছে সেলিনা, ঠিক আছে। যাপিত জীবন হচ্ছে সেলিনা। আচ্ছা, তাহলে দেখেন এরপর হচ্ছে কামিনী রায়। কামিনী রায় তো আমরা জানি, আপনি উনিও পরীক্ষা আসে, তবে কম আসে আর কি। দেখেন কামিনী রায় হচ্ছে ওনার ওনার জন্ম হচ্ছে আপনার আপনার বর্তমান বরিশাল, এটা পড়তে পারেন। ওনার বাবার নাম হচ্ছে চণ্ডীচরণ সেন, ঠিক আছে। চণ্ডীচরণ সেন। স্বামীর মৃত্যুজনিত বেদনাবোধ তাকে তার কাব্যে প্রকাশিত হয়েছে। ওনার কাব্যগুলো হচ্ছে আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য, অশোক সঙ্গীত, এটা পরীক্ষা আসে, ঠিক আছে। অশোক সঙ্গীত, অশোক সঙ্গীত 1914 সালে প্রকাশিত হয়েছে। এরকম একটা বইয়ের নাম বলেন তো।
পারবেন কেউ? একটা বিখ্যাত বই আছে তো, 1914 সালে প্রকাশিত, নাম হচ্ছে আপনার মেহেরুন্নেসা সম্ভবত। দেখেন তো, মেহেরুন্নেসা, ঠিক আছে? আপনারা পড়াশোনা করতেছেন না, পারতেছেন না কিছু। তাহলে দেখেন, আলো ও ছায়া, আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য, ঠিক আছে? আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য এবং অশোক সঙ্গীত। আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য, অশোক সঙ্গীত, এটা বারবার পড়েন, মাথায় রয়ে যাবে, ঠিক আছে? আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য, অশোক সঙ্গীত। কেমন? আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য, অশোক সঙ্গীত। তারপর হচ্ছে পরার্থে পাঁচ লোকে কিছু বলে সুখ। এইটা নিয়ে তো মনে হয় গ্যাঞ্জাম লাগছে না এইবার 47-এ, নাকি দেন না কেউ? তো দেখেন, আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য, অশোক অশোক সঙ্গীত। কেমন? ওনার কবিতাগুলো হচ্ছে পরার্থে পাছে লোকে কিছু বলে সুখ, পরার্থে পাছে লোকে কিছু বলে সুখ, পরার্থে পাছে লোকে কিছু বলে সুখ। তারপর ওনার সে বিখ্যাত কবিতা আর কি, আপনার লয় বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা মোরা পরের তরে আর কি। তাহলে দেখেন, এটা হচ্ছে আপনার কে লিখছে? কামিনী রায়। এটা মানে খুবই ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে, ঠিক আছে? খুবই আপনার হচ্ছে ফ্রিকুয়েন্টলি আসে, এটা একটু মাথায় রাখবেন। কোটেশন গুলো সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওনার ছদ্মনাম হচ্ছে জনৈক বঙ্গ মহিলা। তাহলে আপনার এই কামিনী রায়ের ছদ্মনাম হচ্ছে কি? জনৈক বঙ্গ মহিলা। এই নামে লেখালেখি করতেন, এটাও পরীক্ষায় আসতে পারে, জনৈক বঙ্গ মহিলা। কেমন? আচ্ছা, এরপর যতীন্দ্রমোহন বাগচি। যতীন্দ্রমোহন বাগচি তো আমরা জানি কাজলা দিদি। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম এলিজি। মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। তো যতীন্দ্রমোহন বাগচি হচ্ছে কাজলা দিদি। তো আপনি যখন রিটেনের জন্য প্রিপারেশন নেবেন, তো তারা যেটা করবেন আর কি, অবশ্যই এই বইটা একবার পড়ে নেবেন, মানে কবিতাটা। কারণ রিটেনে হচ্ছে আপনার কবিতা ধরে পরীক্ষা প্রশ্ন চলে আসে, যে ওই কবিতাতে কবি কি বুঝিয়েছেন, বা একটা লাইন চলে আসে আর কি, যে এই লাইন দিয়ে কবি কি বুঝিয়েছেন, বা কবিতা ভাবার্থ লেখেন। হ্যাঁ, কিংবা স্ট্রেস চলে আসতে পারে যতীন্দ্রমোহন বাগচি সম্পর্কে লিখেন। তো যখন আপনার একটা রাইটার, ঠিক আছে, রাইটার সম্পর্কে আসে, তখন কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে আপনার ওই রাইটার সম্পর্কে দু একটা কোটেশন দিতে হবে আপনাকে, ঠিক না? তাহলে হচ্ছে যতীন্দ্রমোহন বাগচি হচ্ছে, এটা হচ্ছে কি, উনি হচ্ছেন দেখেন, উনি হচ্ছেন আপনার হচ্ছেন প্রথম এলিজি লিখছে আর কি। এটা মনে রাখবে কিভাবে? এটা মনে রাখা সহজ, সেটা হচ্ছে যতীন্দ্র মানে জ্যোতি চিহ্ন আছে, ঠিক আছে? জ্যোতি চিহ্ন কোথায় আছে ভাই? জ্যোতি চিহ্ন থাকে হচ্ছে স্যাডনেস এর, ঠিক আছে? মানে জ্যোতি মানে শেষ। তাহলে স্যাডনেস যেখানে, এলিজি সেখানে, স্যাডনেস যেখানে, এলিজি সেখানে, স্যাডনেস যেখানে, এলিজি সেখানে আর কি, ঠিক আছে? তাহলে তো আশা করি পারবো আমরা। তাহলে হচ্ছে কাজলা দিদি এবং অন্ধবধূ, দুটো একসাথে পড়ি আমরা, ঠিক আছে? কাজলা দিদি অন্ধবধূ, কাজলা দিদি অন্ধবধূ, ঠিক আছে? কাজলা দিদি অন্ধবধূ, ঠিক আছে? কাজলা দিদি অন্ধবধূ, কাজলা দিদি অন্ধবধূ, ঠিক আছে? কাজলা দিদি অন্ধবধূ, কাজলা দিদি অন্ধবধূ, ঠিক আছে? কাজলা দিদি অন্ধবধূ, কাজলা দিদি অন্ধবধূ, ঠিক আছে? কাজলা দিদি অন্ধবধূ হচ্ছে দুইটা একটু কষ্টের ব্যাপার না দেখেন, বউ অন্ধ, ঠিক আছে? তাহলে মেয়েটার জন্য কষ্টের ব্যাপার। তাই কাজলা দিদি অন্ধবধূ, ঠিক আছে? কাজলা দিদি অন্ধবধূ, কাজলা দিদি অন্ধবধূ। কেমন? আচ্ছা, এরপর দেখেন সৈয়দ এমদাদ হোসেন। এটা খুব একটা আসে না আর কি, আপনি এটা স্কিপ করে দিতে পারবেন, ঠিক আছে? দেখেন, তাও যদি পড়তে পারেন, ওই পড়তে চান নবান্নটা পড়লে পড়তে পারেন, বাট খুব একটা প্রয়োজন নেই আর কি, এগুলো পড়ার দরকার নেই। শেখ ফজলুল করিম, ঠিক আছে? শেখ ফজলুল করিম, কোথাও স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, এটা পরীক্ষা আসে, ঠিক আছে? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, ঠিক আছে? তাহলে হচ্ছে কি দেখেন, কোথায় স্বর্গ কোথায় নরক, শেখ ফজলুল করিম, ঠিক আছে? কোথায় স্বর্গ কোথায় নরক, শেখ ফজলুল করিম। 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 কোথায় স্বর্গ কোথায় নরক, শেখ ফজলুল করিম, ঠিক আছে? কোথায় স্বর্গ কোথায় নরক, শেখ ফজলুল করিম। এটা পারবেন আশা করি। এর মধ্যে আপনি দেখবেন অনেক জায়গা থেকে দেওয়া আছে, সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, দূর হোক অকল্যাণ সুন্দর জীবন। এটা হচ্ছে নজরুলের লেখা মূলত। এটা অনেকগুলো বইয়ে আপনি পাবেন হচ্ছে কি দেওয়া, এই শেখ ফজলুল আপনার করিমের আন্ডারে দিয়ে দিচ্ছে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে একটু খেয়াল করে পড়বেন, মাঝে মধ্যে হচ্ছে বইয়ে ভুল থাকে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন শেখ ফজলুল করিমের তেমন কিছু নেই, উনি হচ্ছে সাহিত্য বিষয়ক নামে হচ্ছে উনি একটু পরিচিত আর কি। সাহিত্য বিষয়কটা আমাদের লাগবে না, জাস্ট ওই আপনি এখানে কিছু পড়া লাগবে না, আপনি জাস্ট ওই কোটেশনটা পড়েন তাইলেই হবে।
অতুল প্রসাদ সেন, ঠিক আছে। অতুল প্রসাদ সেন মূলত ছিল হচ্ছে আপনার পঞ্চকবির একজন। তাহলে বলেন তো পঞ্চকবি কে কে পড়াইছিলাম? ভুলে গেছেন পঞ্চকবি কে বলেন? কি আপনারা নতুন আসছেন ক্লাসে সবাই? ক্লাসগুলো করেন না রবীন্দ্র আগে? হুম। রবীন্দ্রনাথ, নজরুল, অতুল প্রসাদ, আর ডিজেল, রজনীকান্ত, হ্যাঁ আর ডিএল হচ্ছে ভাই। দ্বিজেন্দ্র ভয়। হ্যাঁ, তাহলে দেখেন এগুলো হচ্ছে খেয়াল রাখবো আমরা। একটা হচ্ছে পঞ্চ পাণ্ডব, একটা পঞ্চকবি, দুইটা কিন্তু পার্থক্য আছে, কেমন? আচ্ছা দেখেন অতুল প্রসাদ সেন, অতুল প্রসাদ সেন হচ্ছে ঢাকায় জন্মগ্রহণ করে, এটা আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তিনি হচ্ছেন ঠুমরি আমদানিকার প্রতি, লাগবে এটা আমাদের। কয়েকটি গান, গীতিকুঞ্জ, এগুলো লাগবে না। ওই কোটেশনটা পড়েন, ঠিক আছে। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, ঠিক আছে। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, ঠিক আছে। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, ঠিক আছে। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। তো ঠিক আছে, তারপরে এই কয়েকটা দেখলে হবে। এছাড়া হচ্ছে কিছু পড়তে পারেন, এটা লাগবে না আর, ঠিক আছে। এরপর দেখেন সত্যেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে। আচ্ছা গতকাল কে মারা গেছে বলেন তো? গতকাল একজন ছড়াকার বা কবি মারা গেছেন, আপনারা কি দেখছেন ফেসবুকে? বড়ুয়া। হ্যাঁ, তো উনি আমাদের জন্য ইম্পর্টেন্ট না বলেন? ওনাকে নিয়ে আপনার হচ্ছে ইউটিউব থেকে আপনার হচ্ছে মূলত এই গুগল করে আর কি, মোটামুটি মোটামুটি সব করে নেবেন। উনি হচ্ছে আপনার পিলি, তারপর হচ্ছে রিটেন, যে কোনোটাতে ইম্পর্টেন্ট। ইভেন এইবার যারা ভাইবা দিবে আর কি 47-এ 46-এ, ওনাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওনার কোটেশন পড়বেন, ওনার হচ্ছে মোটামুটি আম, যা আছে আর কি। যারা হচ্ছে ইনস্ট্যান্ট মারা যান বা ওই সময় মারা যান বা ওই মাসের মধ্যে হচ্ছে ধরেন জন্ম মৃত্যু আছে আর কি, ওগুলো হচ্ছে পরীক্ষায় আসে আর কি, ঠিক আছে। তাহলে দেখেন স্বজন দত্ত হচ্ছে আপনার কলকাতার নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন, এটা আমাদের লাগবে না। তার পিতামহ লাগবে না, অক্ষয় কুমার দত্ত। তারপর হচ্ছে তিনি আপনার বাংলা ভাষার নিজস্ব বাগধারা এবং ধ্বনি সহযোগে নতুন ছন্দ সৃষ্টি করে কবি প্রতিভার আপনার মৌলিক কীর্তি নিয়ে আসছেন। তাকে ছন্দের জাদুকর বলা হয়, এটা তো আমরা জানি, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই উপাধিতে ভূষিত করেন ছন্দের জাদুকর, ঠিক আছে। এটা পরীক্ষা আসে, ছন্দের জাদুকর, ছন্দের জাদুকর, ছন্দের জাদুকর, ছন্দের জাদুকর, ঠিক আছে। ছন্দের জাদুকর, ছন্দের জাদুকর, পারবেন না? এরপরে দেখেন তার মৌলিক কাব্য হচ্ছে সবিতা, তারপর বেনু বিনা, বেনু বিনাটা পরীক্ষা আসে। বেনু বিনা, কুহু কাকা, অভ্র আবির, এই তিনটা একসাথে পড়েন। বেনু বিনা, বেনু বিনা, বেনু বিনা, কুহু কাকা, অভ্র আবির, ওখানে ওটা পড়তে হবে মাঝখানে, ওটা কিন্তু পার্ট অফ নেম আর কি, ঠিক আছে। শুধু বেনু বিনা বললে হবে না, বেনু বিনা, বেনু বিনা কুহু কাকা, বেনু বিনা কুহু কাকা, অভ্র আবির, বেনু বিনা কুহু কাকা, অভ্র আবির, বেনু বিনা কুহু কাকা, অভ্র আবির, ঠিক আছে। বেনু বিনা কুহু কাকা, অভ্র আবির, অভ্র আবির, বেনু বিনা কুহু কাকা, অভ্র আবির, বেনু বিনা কুহু কাকা, অভ্র আবির। এই তিনটা পড়তে হবে। আর লাস্টে পাবেন ছন্দ সরস্বতী, ছন্দ সরস্বতী, এটা মনে রাখা সহজ। দেখেন সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী বলা হয় ওনাকে। তো উনি তো ছন্দ সরস্বতী বলতে হচ্ছে মানে ছন্দের দেবী, মানে খুব পাওয়ারফুল। তো এই ছন্দ নিয়ে সবচেয়ে পাওয়ারফুল বই কে লিখবে ভাই? সত্যেন্দ্রনাথ দত্ত লিখবে, কারণ হচ্ছে উনি ছন্দের জাদুকর। তাহলে ছন্দ সরস্বতী লিখবে কে? সত্যেন্দ্রনাথ দত্ত। কেন? কারণ হচ্ছে ছন্দ সরস্বতী বলতে বোঝাচ্ছে এখানে মানে ছন্দের দেবী বা সবচেয়ে পাওয়ারফুল ছন্দ, তাহলে সেটা অবশ্যই ছন্দের জাদু করে লিখবে। এইভাবে জাস্ট মাথায় রাখবেন, দেখবেন অটো মাথায় সেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বেনু বিনা কুহু কাকা, অব্রবী, বেনু বিনা কুহু কাকা, অব্রবী, কেমন? আচ্ছা, এরপর দেখেন কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটা সেই বিখ্যাত আপনার কবিতা আর কি। এটা ঘুরে ফিরে পরীক্ষা আসে। তো কুসুম কুমারী দাস হচ্ছে আপনার বরিশালে জন্মগ্রহণ করেন। ওনার ছেলের নাম কি বলেন তো? দাস। জীবন, জীবন ওনার ছেলের নাম না? তাহলে ওনার তো ওই যে আপনার ওনার যে কবিতা সেটা কি সফল হয়ে গেছে? ওনাকে নিয়ে খুব একটা কিছু পরীক্ষা আসবে না, এটা বাদ দেওয়া যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত আর কি। আচ্ছা, একটা মিনিট হোল্ড করেন।
আচ্ছা, তাহলে দেখেন আপনার এই আহ, কুসুম কুমার দাস আমাদের গেল। এরপর যতীন্দ্রনাথ সেনগুপ্ত, ঠিক আছে, ওনাকে দুঃখবাদী কবি বলা হয়। যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয়, এটাও মনে রাখা সহজ না। জ্যোতি চিহ্ন, ও জ্যোতি চিহ্ন মানে কি স্টপ, স্যাডনেস না, জ্যোতি চিহ্ন, ঠিক আছে। তো জ্যোতি যেখানে স্যাডনেস, সেটা হচ্ছে দুঃখবাদী কবি। জ্যোতি মানে হচ্ছে দুঃখ, জ্যোতি মানে হচ্ছে দুঃখ, দুঃখবাদী কবি আর কি, ঠিক আছে। তাহলে দেখি আমরা, যতীন্দ্র সেনগুপ্ত হচ্ছে দুঃখবাদী কবি হিসেবে বেশি পরিচিত। তিনি পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তিনি পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। এটা লাগবে না, দেখেন উনি হচ্ছে মরীচিকা। আচ্ছা, মরীচিকা ইংরেজি কি বলেন তো? মরীচিকা ইংরেজি কি? এটা দেখে নিবেন, পরীক্ষা আসে। তাহলে মরীচিকা, মরুশিকা, মরুমায়া, ঠিক আছে, মরীচিকা, মরুশিকা, মরুমায়া, ঠিক আছে, মরীচিকা, মরুশিকা, মরুমায়া, মরীচিকা, মরুশিকা, মরুমায়া, ঠিক আছে, মরীচিকা, মরুশিখা, মরুমায়া, মরীচিকা, মরুশিখা, মরুমায়া, ঠিক আছে, মরীচিকা, মরুশিখা, মরুমায়া। তিনটা, চারটায় পড়তে পারেন, ত্রিজামাটাও পড়তে পারেন, ঠিক আছে, ত্রিজামা। তাহলে মরুশিখা, মরুমায়া, আর এটা কি আপনার মরীচিকা, মরীচিকা, মরুশিখা, মরুমায়া, মরীচিকা, মরুশিখা, মরুমায়া, ত্রিজামা, ঠিক আছে। এগুলো হচ্ছে কার? যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, ঠিক আছে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। দেখেন আপনার মাসিক বসুমতীতে তিনি বিপ্রতীপ গুহ নামেও লেখালেখি করতেন, ঠিক আছে, বিপ্রতীপ গুপ্ত, বিপ্রতীপ গুপ্ত। তাহলে ওনার দুইটা ছদ্মনাম। হ্যাঁ, উনি হচ্ছে মূলত, এটা হচ্ছে দুঃখবাদী কবি হিসেবে পরিচিত, এটা ওনার ছদ্মনাম না, ঠিক আছে। পরিচিত মানে ধরেন আপনি হচ্ছেন আপনার হচ্ছে বিপ্লবী কবি হিসেবে পরিচিত, তো উনি তো ছদ্মনাম এসে বিপ্লবী ইউজ করা নাই, এটা হচ্ছে ওনার পরিচিতি। আর এই বিপ্রতীপ গুপ্ত হচ্ছে ওনার ছদ্মনাম, ছদ্মনামটা নিজে ইউজ করছে, কেমন, এটা মাথায় রাখবেন। তাহলে যতীন্দ্রনাথের আপনার হচ্ছে ছদ্মনাম হচ্ছে বিপ্রতীপ, ঠিক আছে, বিপ্রতীপ। আবার দেখেন এখানে গুপ্ত আছে, এখানে গুপ্ত আছে, তো এটা লাস্টটা ম্যাচ করে গেছে, বিপ্রতীপ মাথায় রাখবেন, ঠিক আছে। আর উনি পরিচিত হচ্ছে দুঃখবাদী কবি। কেন? কারণ হচ্ছে সব দুঃখের বিষয় লেখালেখি করতেন আর কি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমরা লাস্ট এটা ওনাকে করে আজকে রাখবো। আর যারা লেট করে জয়েন করতেছেন সমস্যা নেই, রেকর্ড রেখে দিচ্ছি আমি। আচ্ছা, যতীন্দ্রনাথ সেনগুপ্ত হচ্ছে দেখেন, এটা গেল। মহিতলাল মজুমদার, ঠিক আছে, মহিতলাল, মহিতলাল হচ্ছে সত্য সুন্দর দাস। এটা ভাই খুবই বেশি পরীক্ষা আসে, অনেকবার পরীক্ষা আসছে এটা। তাহলে দেখেন যে মহিতলাল মজুমদার হচ্ছে সত্য সুন্দর দাস, সত্য সুন্দর দাস, মহিতলাল মজুমদার হচ্ছে সত্য সুন্দর দাস, মহিতলাল মজুমদার হচ্ছে সত্য সুন্দর দাস, হ্যাঁ, মহিতলাল মজুমদার হচ্ছে সত্য সুন্দর দাস, 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 ঠিক আছে, মহিতলাল মজুমদার হচ্ছে সত্য সুন্দর দাস, সত্য সুন্দর দাস, মহিতলাল মজুমদার হচ্ছে সত্য সুন্দর দাস, কেমন, মহিতলাল মজুমদার হচ্ছে সত্য সুন্দর দাস, মহিতলাল মজুমদার হচ্ছে সত্য সুন্দর দাস, এটা আমাদের মুখস্থ হয়ে গেল। এরপর দেখেন উনি হচ্ছে দেহাত্মবাদী কবি হিসেবে পরিচিত, লাগবে এটা আমাদের, ঠিক আছে। তার হচ্ছে কবিতায় বা তার লেখায় হচ্ছে প্রচুর আরবি ফার্সি ইউজ করছেন। তাহলে দেখেন নজরুল ইউজ করছে না এটা, নজরুল ইউজ করছে, উনিও ইউজ করছেন এটা, ঠিক আছে। আচ্ছা, তারপর আবার ছন্দ চতুর্দশ তার সনেট সংকলন, এটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। ছন্দ চতুর্দশ, দ্বাদশ কবিতাকার বলেন তো, দ্বাদশ কবিতা, দ্বাদশ কবিতাকার, দ্বাদশ কবিতা হচ্ছে আপনার দীনবন্ধু মিত্রের, ঠিক আছে। তাহলে ছন্দ চতুর্দশ হচ্ছে কার? মহিতলাল মজুমদার। ওকে, আর তেমন কিছু পাওয়া লাগবে না, এখান থেকে ওই সত্য সুন্দর দাসটা পড়লে হবে আর কি। এই তো, এই হচ্ছে আজকে পড়া। কোনো কোশ্চেন আছে কিনা বলেন? কোন প্রশ্ন আছে কি? আচ্ছা, আমি রেকর্ডটা হচ্ছে আপলোড করে দিব, আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। আর কোন প্রশ্ন থেকে গ্রুপে জানাবেন আর কি, হ্যাঁ, ইনশাল্লাহ। আজকে রাতে ক্লাস নেওয়ার ট্রাই করবো আর কি, অথবা কালকে ক্লাস নেবো। হ্যাঁ, টাটা সবাই।